আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে চাই এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু এর শেষ অংশটা নিয়ে। প্রথম অংশে আমি কোষ এবং সাইটোপ্লাজমিক বিভিন্ন অর্গান নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওটাতে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছি এবং দুইটা ভিডিও অলরেডি আপলোডও করে দিয়েছি। আজকে এই ভিডিওটাতে প্রাণী টিস্যু থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে পাশে পাবো এই কামনায়, এই প্রত্যাশায় আমার পথ চলা। প্রাণী টিস্যু, যেহেতু টিস্যুর কথা বলতেছি, টিস্যুর সংজ্ঞাটা বলা দরকার, যদিও গত ভিডিওতে বলেছিলাম, তো ওইটাই আরেকটু রিমাইন্ড করতে চাই। টিস্যু টিস্যু বলার জন্য চারটা কথা মনে রাখতে হবে। কি কি কথা? 1 নম্বর, একই উৎস থেকে সৃষ্ট, একই উৎস হতে সৃষ্ট। সেকেন্ড কথা, একই ধরনের কাজ। থার্ড কথা, একই বা ভিন্ন গঠনে। এবং ফাইনালি একগুচ্ছ কোষ। এই চারটা কথা যদি মনে রাখতে পারো তাহলে টিস্যুর সঙ্গে হয়ে যায়। কি সঙ্গে তাহলে বলবো? একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পাদনকারী, একই বা ভিন্ন গঠনের একগুচ্ছ কোষের সমন্বয়ে গঠিত হয় টিস্যু। একই বা ভিন্ন গঠন অবশ্যই ধরতে পারছে বিষয়টা। ওই যে আমরা দেখেছিলাম না, সরল টিস্যু, জটিল টিস্যু। সরল টিস্যুর ক্ষেত্রে দেখা যায় কোষগুলো একই ধরনের হয়, সেই জন্য একই। ভিন্ন গঠন কি? ওই যে জটিল টিস্যু ভিন্ন 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 কোষ দ্বারা গঠিত হয় জটিল টিস্যু, তাই ভিন্ন গঠনের। তো এই হচ্ছে টিস্যু। আরেকটা কথা মনে রাখতে হবে, টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি। টার্মটা মনে রাখো, হ্যাঁ, হিস্টোলজি। যেখানে টিস্যু সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। তো প্রাণী টিস্যু, আমরা জানি যে টিস্যুর ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত একটা প্রাণী দেহ। তো আমাদের প্রাণী দেহে বিভিন্ন কোষের সমন্বয়, আমরা যদি রক্তকণিকার কথা বলি, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস, এগুলো কি হয়? একত্রিত হয়ে যোজক টিস্যু গঠন করে, অর্থাৎ কানেকটিভ টিস্যু গঠন করে। সেটা কি করে? সেটা হচ্ছে প্রাণী দেহের বিভিন্ন অংশের ভিতরে কানেকটিভিটি রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে। আমরা যদি স্নায়ু কোষের কথা চিন্তা করি, স্নায়ু কোষ বহি পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সেটার প্রতি আবার সাড়া দান করে। এই স্নায়ু কোষ, আমাদের চোখে যে স্নায়ু কোষ আছে সেটা আমাদের দেখতে সহায়তা করায়। কানের ভিতরে যে স্নায়ু কোষ আছে এই স্নায়ুগুলো আমাদেরকে শুনতে সহায়তা করে। আমরা দৌড়াই, হাঁটি, কথা বলি, এগুলো সবগুলো আসলে কোষের দ্বারা সংগঠিত হচ্ছে। তো এই অনেকগুলা কোষের সমন্বয়ে আবার গঠিত হচ্ছে টিস্যু। তো আমি যদি এখন প্রাণী টিস্যুর প্রকারভেদ নিয়ে একটু কথা বলতে চাই। প্রাণী টিস্যুগুলাকে 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ? 4টা। একটা হচ্ছে আবরণী টিস্যু, আবরণী টিস্যু। 2 নম্বর হচ্ছে যোজক টিস্যু। 3 নম্বর পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এই 4 ধরনের টিস্যু আসলে প্রাণী কোষে পাওয়া যায়। আমি যদি সিম্পলি এই 4টার সাথে পরিচয় করাই দিতে চাই, আবরণী টিস্যু অর্থাৎ দেহের আবরণ তৈরি করে, যেটাকে আমরা এপিডার্মিস বা ত্বক বলতেছি, আবরণ তৈরি করে। যোজক টিস্যু, যোজক টিস্যু সম্পর্কে আমরা জানি যে এগুলো হচ্ছে তরল যোজক টিস্যু, যেমন রক্ত, লসিকা, এগুলো হচ্ছে তরল যোজক টিস্যু। পেশি টিস্যু, আমরা এই যে দৌড়াদৌড়ি করি, চলাচল করি, হাঁটাহাঁটি করি, কথা বলি, এগুলো হচ্ছে পেশি টিস্যুর সংকোচন প্রসারণের মাধ্যমে হয়ে থাকে। স্নায়ু টিস্যু, এই যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কথা বলতেছি, এই কাজগুলো কিন্তু সংগঠিত হয় এই স্নায়ু টিস্যু দ্বারা। তো আমি সংক্ষেপ পরিচয় করাই দিলাম জাস্ট। এখন এই 4টা টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যদি আবরণী টিস্যু নিয়ে কথা বলি, বলছি দেহের আবরণ তৈরি করে হচ্ছে আবরণী টিস্যু। এছাড়াও আবরণী টিস্যু আরো কিছু কাজ করে। তা আবরণ যখন তৈরি করতেছে তখন বহি পরিবেশের যে আঘাত, এই আঘাতগুলো থেকে রক্ষা করে।
সুতরাং দেহকে প্রোটেক্ট দান করে হচ্ছে যে আবরণী টিস্যু। এছাড়া বিভিন্ন পদার্থের পরিশোষণ যাওয়া আসে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই আবরণী টিস্যু। তো এই আবরণী টিস্যুগুলো সাধারণত ঘন সন্নিবেশিত হয়ে থাকে, মানে খুব গুচ্ছ করে দৃঢ়ভাবে অবস্থান করে হচ্ছে এই আবরণী টিস্যু, এবং আবরণী টিস্যু একটি ভিত্তিপর্দার উপরে অবস্থান করে থাকে। তো আবরণী টিস্যু 3 ধরনের: স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে কলামাকার আবরণী টিস্যু। এই 3 ধরনের টিস্যুকে বলা হচ্ছে আবরণী টিস্যু। এর ভিতরে প্রথম যেটা স্কোয়ামাস, এই স্কোয়ামাস শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ স্কোয়ামা থেকে আসছে, যার অর্থ হচ্ছে আঁশ, অর্থাৎ স্কোয়ামাস আবরণের টিস্যুগুলো দেখতে হচ্ছে আইসাকার, অর্থাৎ আইসের মতো। মাছের আইস আছে না, ঠিক সেই রকম দেখতে হচ্ছে আইসের মতো। এই যে এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যুর একটা ছবি। দেখো দেখতে কিসের মতো? আইসের মতো দেখতে। সুতরাং এটার নাম হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। 2 নম্বর দেখা, নিউক্লিয়াস গুলো বড় বড় না? এই নিউক্লিয়াস হচ্ছে বড়, এদের নিউক্লিয়াস গুলা বড় বড় হয়ে থাকে এবং এরা কি ঘন সন্নিবেশিত হয়ে থাকে, একটা ভিত্তিপর্দার উপরে কিন্তু অবস্থান করে থাকে। স্কোয়ামাস টিস্যুর উদাহরণ হচ্ছে ব্রিকের বোমান্স ক্যাপসুল। এই ব্রিকের বোমান্স ক্যাপসুলের যে প্রাচীরটা, এই ব্রিকের বোমান্স ক্যাপসুলের প্রাচীরের যে টিস্যুটা থাকে, সেই টিস্যু হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এখন অনেকের মাথায় প্রশ্ন রাখবে যে ব্রিকের বোমান্স ক্যাপসুল এটা আবার কোথায়? তো এটা যখন আমরা অষ্টম অধ্যায় পড়বো, তখন এই তখন আমরা হচ্ছে নেফ্রনের পূর্ণ গঠন যখন একটা দেখব, তখন এই ব্রিকের বোমান্স ক্যাপসুলটা দেখতে পাবো। এখন আপাতত শুধু মনে রাখো যে বৃক্কের যে বোমান্স ক্যাপসুলটা আছে, ক্যাপসুলের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বারা গঠিত। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি হবে? তাহলে কাজ, যেহেতু আবরণী টিস্যু না, সুতরাং কি আবরণ তৈরি করবে, এটা তো অবশ্যই। আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে শাকন। আবরণ তো অবশ্যই, সাথে সাথে এটা শাকনে কাজ করে। আমরা এই যে বোমান্স ক্যাপসুল দেখলাম না, এই বোমান্স ক্যাপসুল আসলে শাকনের কাজটা হয়ে থাকে। তো এই আবরণ থাকার কারণে আসলে শাকনের কাজটা সম্পন্ন হয়ে থাকে। এই হচ্ছে এটা স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপরে যদি আসি কিউবয়েডাল, এই কিউবয়েডাল আবরণী টিস্যু হচ্ছে দেখতে কিউবের মতো। কিউব মানে হচ্ছে ঘনাকার, অর্থাৎ ঘনকের মতো দেখতে। এই যে দেখো ঘনক, আমরা ঘনকের ছবি যদি একটা তোমাদেরকে আরো সুন্দর করে দেখাতে চাই, এই যে এটা হচ্ছে একটা ঘনক, দেখতে ঘনকের মতো। আর এটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। কিসের মতো দেখতে? কিউব বা ঘনকের মতো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। এটারও নিউক্লিয়াস কিন্তু বড়। দেখো নিউক্লিয়াস বড় বড় না? সুতরাং এটারও নিউক্লিয়াস বড়। ওকে, বৃক্কের সংগ্রাহক নালিকাতে অবস্থান করে। তাহলে লিখো সংগ্রাহক নালী। এই বৃক্কের সংগ্রাহক নালী কি, সেটাও আমরা তখন পড়বো। এখন আপাতত মনে রাখো যে বৃক্কের সংগ্রাহক নালীতে এটা অবস্থান করে থাকে। কিউবয়েডাল আবরণী টিস্যুর তাহলে কাজ কি হবে? অবশ্যই একটা কাজ, অবশ্যই আবরণ, এটা তো থাকবেই। তার সাথে এটা পরিশোষণ করতে সহায়তা করে। এখন পরিশোষণ কেন? যখন সংগ্রাহক নালিকা পড়বো তখন দেখবো যে ওখানে পরিশোষিত হয়। যেহেতু ওখানে এই কিউবয়েডাল আবরণী টিস্যু থাকে, সেই জন্য ওই অংশে পরিশোষণ সংঘটিত হয়ে থাকে।
এবং আরেকটা আছে যেটা হচ্ছে কলামাকার আবরণী টিস্যু। এই যে এটা হচ্ছে কিউবয়েডাল, এরপরে এটা হচ্ছে কলামাকার আবরণী টিস্যু। কলামাকার আবরণী টিস্যুর বৈশিষ্ট্য তাহলে কি হবে? দেখতে স্তম্ভের মতো, স্তম্ভের মতো বা কলমের মতো বলা হচ্ছে। স্তম্ভ আছে না যে, যেটাকে আমরা খুঁটি বলি, খুঁটি একটা বাড়ি যখন তৈরি করে ফাউন্ডেশন দিতে হয় না, তো এই ফাউন্ডারের মতো হচ্ছে দেখতে আমাদের কলামাকার আবরণী টিস্যু। কলামাকার আবরণী টিস্যু নিউক্লিয়াসও বড় বড়। এটা হচ্ছে অবস্থান করে, এটার উদাহরণ হচ্ছে আমাদের যে অন্ত্র আছে অর্থাৎ পরিপাক নালীর যে অংশগুলা, এই অন্ত্রের অন্তঃপ্রাচীরে, অন্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থান করে হচ্ছে আমাদের এই কলামাকার আবরণী টিস্যু। কথা বোঝা গেছে? আইসাকার অর্থাৎ স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু এবং কলামাকার আবরণী টিস্যু। এরপরে ভিত্তি পর্দার উপর, আমি একটু আগে বলেছি যে একটি ভিত্তি পর্দার উপর অবস্থান করে থাকে, এগুলো সবগুলো একটা ভিত্তির পর্দার উপরে থাকে। তো এই ভিত্তি পর্দার উপর অবস্থান করে কোষগুলো কিভাবে সজ্জিত থাকে তার উপরে নির্ভর করে এই আবরণী টিস্যুকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, আরেকটা সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই তিন ধরনের, অর্থাৎ ভিত্তি পর্দার উপরে বেসিস করে কোষগুলা কিভাবে সজ্জিত থাকে তার উপরে নির্ভর করে আবরণী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু বলতে আমরা একটু আগে যে তিনটা দেখলাম না, স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামাকার, একটা ভিত্তি পর্দার উপর অবস্থান করেছিল। তো সাধারণ আবরণী টিস্যুগুলা একটা ভিত্তি পর্দার উপরে অবস্থান করে থাকে, একটি ভিত্তি পর্দার উপর যেহেতু অবস্থান করে থাকে সেই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। তো এই তিনটাই সাধারণ আবরণী টিস্যু। তাহলে এই তিনটাতে যে তিন আমরা উদাহরণ দেখেছি, এখানে দেখেছিলাম বৃক্কের বোমান্স ক্যাপসুল, এখানে দেখেছিলাম বৃক্কের সংগ্রাহক নালিকা, এবং এখানে দেখেছিলাম অন্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থান করা হচ্ছে কলামাকার আবরণী টিস্যু। সুতরাং এই তিনটার যে উদাহরণ, সেম তিনটা উদাহরণ আমাদের সাধারণ আবরণী টিস্যুতে চলে আসবে, কারণ এই তিনটাই একটা ভিত্তি পর্দার উপরে থাকে আর সাধারণ আবরণী টিস্যু একটা ভিত্তি পর্দার উপরে থাকে। সুতরাং এই তিনটার যে উদাহরণ, সেই তিনটার উদাহরণ চলে আসবে সাধারণ আবরণী টিস্যুতে। এরপরে যদি আসি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এই যে স্ট্র্যাটি আছে না, স্ট্র্যাটি শব্দের অর্থ হচ্ছে স্তরীভূত, অর্থাৎ স্তরে স্তরে সজ্জিত থাকে। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুতে কোষগুলা এক বা একের অধিক স্তরে কোষগুলা সাজানো থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুতে এমন একটা ঘটনা ঘটে যে তুমি দেখেছো যে 2 বা 3টা স্তর আছে, একটু পরে আবার দেখবা যে সেটা কি হয়ে গেছে, পরিবর্তনের 7-8টা স্তর হয়ে গেছে। আমরা অনেক টিকটক দেখি না, অনেক টিকটকার দেখা যায় যে লাফাইতে স্ক্রিনের সামনে আসে, একটু পরে দেখি ড্রেস আপ চেঞ্জ, এরকম হয় না? ঠিক একইভাবে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুতে এই ঘটনাটাই ঘটে। তুমি দেখলা 2 থেকে 3টা স্তর আছে, একটু পরেই দেখবা সেই স্তরটা চেঞ্জ হয়ে গেছে, 7-8টা স্তর হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখতে মূলত যে এরকম অনেকগুলো স্তর থাকবে। আমি 3টা স্তর দেখাচ্ছি আপাতত। এই যে প্রত্যেক এরকম অনেক স্তরে স্তরে সজ্জিত থাকবে, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু দেখা যায়, অর্থাৎ উদাহরণ হচ্ছে এটার মেরুদণ্ডী প্রাণীর ত্বকে এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটা দেখা যায়, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। এরপরে আসি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এই সিউডো আছে না, এই সিউডো শব্দের অর্থ হচ্ছে
ভ্রান্ত, অপ্রকৃত অথবা ভুল অথবা মিথ্যা, যেটাই বলো সবই বলা যায়। সিউডো অর্থ হচ্ছে ভ্রান্ত, অপ্রকৃত, ভুল, মিথ্যা, যেটাই বলো না কেন। সিউডো স্ট্র্যাটিফাইড কেন বলা হচ্ছে? স্ট্র্যাটিফাইড আমরা কি দেখলাম? স্ট্র্যাটিফাইড দেখলাম হচ্ছে অনেকগুলো স্তরে কোষগুলো সজ্জিত থাকে। সিউডো স্ট্র্যাটিফাইড বা ভ্রান্ত স্ট্র্যাটিফাইড বলা হচ্ছে এই কোষগুলা একটা স্তরেই থাকে কিন্তু দেখতে মনে হয় অনেকগুলো স্তরে বিন্যস্ত আছে, সেটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, মানে ভ্রান্ত। মূলত অনেকগুলো স্তরে নাই, একটা স্তরে আছে কিন্তু দেখতে মনে হয় অনেকগুলো স্তরে আছে। আমি যদি ছবিটা একটু দেখাই তোমাদের বইয়ে, এই যে দেখো, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, দেখো অনেকগুলো স্তর আছে না। এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, দেখো স্তর কিন্তু একটাই। আমি যদি একটু দেখাতে চাই, দেখো নিচে থেকে উপরের দিকে একটা করে গেছে এবং উপর থেকে নিচে করে একটা আসছে, স্তর কিন্তু একটাই স্তরেই সজ্জিত আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে স্তরগুলা দুইটা বা তিনটা। যেহেতু বাইরে থেকে দেখতে মনে হচ্ছে স্তর অনেকগুলা, এই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সহজ না? আশা করি বুঝাইতে পেরেছি। আচ্ছা, এরপরে আরো কিছু আবরণী টিস্যুর প্রকারভেদ আছে তোমাদের বইয়ে, যেমন সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু। এগুলো এক লাইনে বলা আছে, জাস্ট নামগুলো মনে রাখবা আর কোনটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা মাথায় রাখবা। যোজক টিস্যু, যোজক টিস্যু। তো যোজক টিস্যু কি? যোজক টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু। তো আমরা যে কানেকটিভ টিস্যুর ভিতরে আমরা কি পড়ি, যেমন রক্ত পড়ি আমরা, কানেকটিভ টিস্যু একটা। তো যাই হোক, এই কানেকটিভ টিস্যু এখানে ম্যাট্রিকের পরিমাণটা, অর্থাৎ ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, এই ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি থাকে হচ্ছে যোজক টিস্যুতে। কাজের ধরনের উপর ভিত্তি করে এই যোজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, দুই নম্বর হচ্ছে স্কেলিটন যোজক টিস্যু, আরেকটা আছে সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। এটা আমরা পড়বো খুব ভালোভাবেই, তরল যোজক টিস্যু, এবং এটা নিয়ে পড়াশোনা আছে পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ রক্তের কথা বলতেছি, অনেক ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ। ফাইব্রাস যোজক টিস্যু, ফাইব্রাস মানে হচ্ছে তন্তু, ফাইব্রাস মানে কি? তন্তু। এই ফাইব্রাস যোজক টিস্যুতে মাতৃকার যে পরিমাণটা, আমি প্রথমে বলেছি যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণটা বেশি থাকে, কিন্তু ফাইব্রাস যোজক টিস্যুতে এই ম্যাট্রিক্স বা মাতৃকার পরিমাণটা কি থাকে? কম থাকে, কিন্তু তন্তুর পরিমাণটা এখানে বেশি থাকে। এই ফাইব্রাস যোজক টিস্যু কোথায় থাকে? আমাদের ত্বকের নিচেই যে পেশিগুলো থাকে এই পেশিগুলোতে দেখা যায় ফাইব্রাস যোজক টিস্যু। এরপরে আছে স্কেলিটন যোজক টিস্যু। স্কেলিটনের বাংলা কি আমরা জানি অনেকেই, কঙ্কাল, স্কেলিটন। তো স্কেলিটন যোজক টিস্যু, এই স্কেলিটন দিয়ে আমাদের দেহ গঠন হয়, দেহের ভারসাম্য রক্ষা হয়, চলতে ফিরতে। স্কেলিটন দুই ধরনের, একটা হচ্ছে তরুণাস্থি বা যেটাকে বলা হচ্ছে কমলাস্থি, আরেকটা হচ্ছে অস্থি বা যেটাকে বন বলা হচ্ছে। তরুণাস্থি বা কমলাস্থি হচ্ছে যে অস্থিগুলা নরম, আমরা গরুর মাংস, খাসির মাংস খাওয়ার সময় কুচকুচি বলি না, যেগুলো খাইতে বেশ নরম, ওগুলোকে বলা হয় তরুণাস্থি বা কমলাস্থি। এগুলো দেখা যায় যে, এটাকে বলা হয় কানের পিনা, এই যে নাকে দেখা যায়, এরপরে আমাদের ট্রাকিয়াতে দেখা যায়, এরপরে আমাদের বক্ষ গহ্বরের আমাদের যে স্টারনামের সঙ্গে যে রিব গুলো থাকে, রিবের গোড়ার অংশগুলো আবার তরুণাস্থি দ্বারা গঠিত। এই রিবের গোড়া তরুণাস্থি দ্বারা গঠিত জন্যই আমরা এরকম মুভ করতে পারি। যদি এখানে তরুণাস্থি না থাকতো তাহলে আমরা রোবট হয়ে যেতাম, ঘোরার জন্য পুরো বডিকে ঘুরাইতে হতো, এরকম রোবট যেরকম করে আর কি। তো তরুণাস্থি আছে স্কেলেটনের ভিতরে, এবং কিছু অস্থি আছে, অস্থিগুলো হচ্ছে যে শক্ত এবং ভঙ্গুর, যেমন আমাদের হাতের অস্থি, পায়ের অস্থি, এগুলো হচ্ছে অস্থি যেগুলো হচ্ছে শক্ত, দৃঢ়, ভঙ্গুর। এরপরে আসে হচ্ছে আমাদের তরল যোজক টিস্যু। এই তরল যোজক টিস্যুর মধ্যে আবার দুইটা আছে,
একটা হচ্ছে রক্ত, আর একটা আছে হচ্ছে লসিকা। তরল যোজক টিস্যুর মধ্যে আছে রক্ত এবং লসিকা। তো এখানে রক্ত এবং লসিকা নিয়ে সামান্য আলোচনা করা আছে। তোমাদের রক্তের একটা অধ্যায় আছে, সেখানে আমি খুব ডিটেলস ভাবে রক্তকে বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায়, রক্তের উপাদান কি কি, খুব বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটাতে। অর্থাৎ এই অধ্যায়ের স্বার্থে রক্ত এবং লসিকা নিয়ে সামান্য কিছু কথা বলবো। তো বা ব্লাড। তো আমরা জানি যে আমাদের কানেকটিভ টিস্যুর একটা অন্যতম উপাদানই হচ্ছে আমাদের ব্লাড বা রক্ত। তো এখানে আমি সামান্য একদম প্রাইমারি লেভেলে কিছু কথা বলবো, খুব বেশি কথা বলবো না। এই রক্তের উপাদানকে বিশ্লেষণ করার জন্য, ভাগ করার জন্য মেডিকেল সেক্টরে একটা যন্ত্র ইউজ করা হয় যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। এই সেন্ট্রিফিউগাল মেশিনে একটা টেস্ট টিউবে রক্ত নেওয়া হয়, নিয়ে এই সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরানো হয়। এই সেন্ট্রিফিউগাল মেশিনে মিনিটে অনেকবার ঘুরানো যায়, মিনিটে 1000, 2000, 3000 বার করে ঘুরানো হয়। তো এইভাবে এই সেন্ট্রিফিউগাল মেশিনে মিনিটে 3000 বার করে 30 বার ঘুরানোর পরে রক্ত দুইটা অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রক্ত রস বা যেটাকে বলা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে রক্ত কণিকা বা যেটাকে বলা হচ্ছে ব্লাড সেলস। রক্ত রস যেটা, এটা থাকে হচ্ছে 55%, আর রক্ত কণিকা থাকে হচ্ছে 45%। পার্সেন্টটা মনে রাখতে হবে, হ্যাঁ। এরপরে রক্ত রসকে যদি বিশ্লেষণ করি তাহলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে পানি, আর একটা সাবস্টেন্স বা যেটাকে বলা হচ্ছে কঠিন পদার্থ। এই পানি থাকে হচ্ছে 90 থেকে 92%, আর এটা থাকে হচ্ছে 8 থেকে 10%। এরপরে এই কঠিন পদার্থকে ভাঙলে আবার দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে জৈব বা অর্গানিক সাবস্টেন্স, একটা হচ্ছে অজৈব পদার্থ বা ইনঅর্গানিক সাবস্টেন্স। এই পর্যন্ত ক্লোজ দিলাম, আরো কথা আছে কিন্তু এখানে এই ভিডিওতে রক্ত নিয়ে ডিটেলসে বলার সময় হবে না। আচ্ছা, এরপরে আসি রক্ত কণিকা, ব্লাড সেলস। 3 ধরনের ব্লাড সেল আছে আমরা জানি, একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, একটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, আরেকটা আছে হচ্ছে প্লাটিলেটস বা যেটাকে বলা হচ্ছে অনুচক্রিকা। আরবিসি রেড ব্লাড কর্পাসল বা এটাকে বলা হয় ইরাইথোসাইট, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল বা এটাকে বলা হয় লিউকোসাইট, প্লাটিলেটস বা অনুচক্রিকা বা এটাকে বলা হয় থ্রম্বোসাইট। এই 3টা ব্লাড সেলস পাওয়া যায় তরল যোজক টিস্যুর ভিতরে, অর্থাৎ রক্তের ভিতরে। এর ভিতরে যে আরবিসির পরিমাণটা, রক্তের ভিতরে যে কণিকাগুলো আছে তার ভিতরে আরবিসির পরিমাণটা সব থেকে বেশি থাকে। এবং এই আরবিসির ভিতরে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকে, আমরা এটা জানি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন পদার্থ থাকার কারণে আমাদের রক্ত লাল দেখায়, এবং এই হিমোগ্লোবিনটার কারণেই হিমোগ্লোবিনকে কিন্তু শ্বাসরঞ্জক পদার্থ বলা হয়ে থাকে। এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, এই যে এরকম হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে HbO2 নামক একটা যৌগ তৈরি করে, এর নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ। এটা একটা অস্থায়ী যৌগ। পরবর্তীতে এই অক্সি হিমোগ্লোবিন থেকে এই হিমোগ্লোবিন এবং অক্সিজেন মুক্ত হয়ে যায়। এই অক্সিজেনই পরবর্তীতে আমাদের শোষণে সহায়তা করে, এবং হিমোগ্লোবিনটা পরবর্তীতে প্রোটিন হয়ে অ্যামিনো অ্যাসিড হিসেবে এটা দেহে শোষিত হয়ে যায়। তো এটা হচ্ছে এই হিমোগ্লোবিন থাকার কারণে রক্তটা লাল দেখে, এবং শ্বাসরঞ্জক পদার্থ অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে আমাদের গ্যাসের যে বিনিময় এটা করতে সহায়তা করে থাকে। তাহলে এটা শ্বাসরঞ্জক অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করতে সহায়তা করে হচ্ছে আরবিসি, সংখ্যা সব থেকে বেশি থাকে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, এটা কি করে? এই হোয়াইট ব্লাড কর্পাসলের অনেকগুলো প্রকারভেদ আছে, গ্রানুলোসাইট, অ্যাগ্রানোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, অনেকগুলো প্রকারভেদ আছে। আমি এখন আপাতত এগুলো বলছি না। এই ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল কি করে? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া। অর্থাৎ এই ডাব্লিউবিসি আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুটাকে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। প্লাটিলেটস বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, এটা কি করে? এটা হচ্ছে আমাদের কোথাও যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্ত বের হয় না,
এই রক্ত বের হওয়াটাকে বন্ধ করে, রক্তক্ষরণ বন্ধ করে। এই রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে হচ্ছে আমাদের প্লাটিলেটস। তো এখানে রক্ত নিয়ে আমি খুব ডিটেলসে কথা বললাম না, কারণ রক্ত নিয়ে আলাদা করে অধ্যায় আছে, তখন সেখানে খুব ডিটেলস ভাবে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেওয়া আছে এই তরল যোজক টিস্যুর ভিতরে রক্ত, আর একটা আছে লসিকা। এই লসিকা নিয়ে অনেকের ভিতরে অনেক কনফিউজিং, কোনটাকে লসিকা বলা হয়, কিভাবে উৎপাদন হয়, কোথায় থাকে। তো এটা যদি তোমরা কনফিউজ দূর করতে চাও, তাহলে আমি এইচএসসি জুলজির রক্তর অধ্যায়ে আমি ভিডিও আপলোড করেছি, ওখানে রক্তের 2 নম্বর ভিডিওটাতে দেখবা যে লসিকা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, ওখান থেকে দেখে নিও। তাহলে এখানে শুধু বলে রাখি লসিকা কাকে বলা আছে। মানব দেহের যে টিস্যু আছে, টিস্যুর ফাঁকে ফাঁকে যে তরল পদার্থটা জমা হয়, এই তরল পদার্থটাকে বলা হচ্ছে লসিকা বা লিম্ফ। পেশি টিস্যু, পেশি টিস্যু বলা হচ্ছে, পেশি হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। এখন এই কথা শুনে অনেকে আবার টেনশন করবে, ভ্রূণীয় মেসোডার্ম আবার কি? আচ্ছা, শুধু মনে রাখো যে আমাদের যে কোনো প্রাণীরই যখন অর্গান তৈরি হয়, বিভিন্ন অঙ্গ তৈরি হয়, অঙ্গ 3টা ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়। একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে অ্যান্ডোডার্ম। এই অ্যাক্টো এবং অ্যান্ডোর মাঝখানে একটা থাকে যেটা হচ্ছে মেসোডার্ম। আপাতত এইটুকুই মনে রাখো, অ্যান্ডো, মেসো আর হচ্ছে অ্যাক্টো। এর ভিতরে ভ্রূণীয় যে মেসোডার্ম স্তর আছে, এই ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে তৈরি হয় হচ্ছে আমাদের পেশি টিস্যু। এই পেশি হচ্ছে সংকোচন প্রসারণশীল, অর্থাৎ পেশি ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়ে সংকোচন প্রসারণশীল একটা বিশেষ অংশের নামে হচ্ছে পেশি। এই পেশিগুলোকে, আচ্ছা, আমরা জানি যে পেশির মাধ্যমে আমরা হাঁটাচলা করি, নড়াচড়া করি, দৌড়াদৌড়ি করি, আমরা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়াতে পারি আমাদের এই পেশির সাহায্যে। তো পেশিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। আমি যদি একটু চার্ট আকারে দেখাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। পেশি টিস্যু 3 ধরনের। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক। আরেকটা আছে বিশেষ ধরনের পেশি, যেটাকে বলা হচ্ছে হৃদ পেশি। বিশেষ ধরনের পেশি হচ্ছে হৃদ পেশি। এই যে দেখো আমি 3টা ছবি আঁকায় রাখছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে হৃদ পেশি। দেখো, অনৈচ্ছিক পেশির মাঝখানে কিছু ডোরা কাটা আছে না, ডোরা কাটা দাগ আছে না, এই ডোরা কাটা দাগ গুলো থাকার কারণে এটা হচ্ছে অমসৃণ। সুতরাং ঐচ্ছিক পেশির আরেক নাম হচ্ছে অমসৃণ পেশি, কারণ এই যে ডোরা কাটার দাগ আছে সেই জন্য এটা অমসৃণ। অনৈচ্ছিক পেশি দেখো, এর ভিতরে কোনো ডোরা কাটার দাগ নাই, সুতরাং এটা একটা মসৃণ পেশি। আর এটা এক ধরনের বিশেষ ধরনের পেশি, এটা নিয়ে পরে আলোচনা করছি। আসি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কাকে বলা হয়? ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশিগুলা প্রাণীর ইচ্ছাধীন। ঐচ্ছিক, ইচ্ছাধীন মানে আমি নিজে নিজে ইচ্ছা করলেই যে পেশিগুলোকে নাড়াতে পারি, সেই পেশিগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে তুমি একটু চিন্তা করো, তুমি নিজে নিজেই নাড়াতে পারো এমন কি অঙ্গ আছে, এমন কি পেশি আছে? আশা করি সবাই বুঝতে পারতেছো। হাতের পেশি, পায়ের পেশি, এই যে মুখ নাড়াচ্ছি, এই যে নখ নাড়াচ্ছি, দৌড়াদৌড়ি করবো, অর্থাৎ নিজের ইচ্ছাতে যে পেশিগুলো আমি নাড়াতে পারি সেগুলোকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি। অমসৃণ কেন বলা হচ্ছে? এই যে দেখো, অনেকগুলো ডোরা কাটা অংশ থাকে, ডোরা কাটা অংশগুলো থাকার কারণে এটাকে অমসৃণ পেশি বলা হয়ে থাকে। অনৈচ্ছিক পেশি কাকে বলা হয়? ইচ্ছা করলেই যে পেশিগুলোকে প্রাণী নাড়াতে পারে না, সেই পেশিগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। তোমাকে যদি বলা হয় যে কানের এই যে পিনাটা আছে, পিনাটা নাড়াও, পারবা? অনেকে পারে, সেটা এক্সেপশনাল। তুমি কি পারবা? অনেকেই পারে না, সুতরাং এটা অনৈচ্ছিক পেশি। এরপরে আমাদের যে রক্তনালীগুলো আছে, সবসময় রক্ত প্রবাহিত হচ্ছে, তুমি কি চাইলে রক্তনালীকে সংকোচন করে রাখতে পারবা? সম্ভব নয়, সুতরাং সেটাও অনৈচ্ছিক পেশি। এছাড়া আমাদের যে ইসোফেগাস ক্যানেল আছে, অর্থাৎ খাদ্য নালী আছে, পাকস্থলীর বিভিন্ন নালী আছে, এই নালীগুলো অনৈচ্ছিক পেশি, অর্থাৎ যে পেশিগুলো তুমি ইচ্ছা করলেই নাড়াতে পারবা না বা বন্ধ করতে পারবা না, সংকোচন প্রসারণ করতে পারবা না, সেই পেশিকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর মনে রাখতে হবে, অনৈচ্ছিক পেশি হচ্ছে মসৃণ পেশি এবং এটা দেখতে হচ্ছে মাকু আকৃতির। এই যে এটাকে বলা হচ্ছে মাকু আকৃতি, 2 পাশে সরু, মাঝখানে
স্ফীত। এরপরে আসি হৃদপেশি। বিশেষ ধরনের একটি পেশি হচ্ছে হৃদপেশি। এটা আমরা হৃদপিণ্ডের কথা জানি না, হার্ট। হার্ট সবসময় কি করে? সবসময় পাম্প করছে, পাম্প করে রক্ত সারা দেহে প্রবাহিত করছে। অনেক গল্প, অনেক পড়া, সেটা আমি যাচ্ছি না। তো এই যে হৃদপিণ্ড যে সবসময় পাম্প করছে, পাম্প করার জন্য ওখানে পেশি আছে। ওই পেশিগুলা কে বলা হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক মাসল। ওগুলোকে বলা হয় কার্ডিয়াক মাসল। এই কার্ডিয়াক মাসলগুলা দেখতে ঐচ্ছিক পেশির মতো, দেখো এর মতো না, দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। মনে রাখতে হবে এই হৃদপেশি বা কার্ডিয়াক মাসল যেগুলা, এগুলা শাখা প্রশাখা থাকে, যে শাখা আছে, কিন্তু এর কিন্তু কোনো শাখা ছিল না। আচ্ছা, আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। এই যে মাঝখানে আমি দাগ দিছি না নীল কালারের, এই দাগগুলোকে বলা হয় ইন্টারক্যালেক্টেড ডিস্ক। কি বলে? ইন্টারক্যালেক্টেড ডিস্ক। এই ইন্টারক্যালেক্টেড ডিস্ক শুধুমাত্র কেবলমাত্র হৃদপেশিতেই পাওয়া যায়। মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে ইন্টারক্যালেক্টেড ডিস্ক কোথায় পাওয়া যায়, কোন পেশিতে পাওয়া যায়? অবশ্যই হৃদপেশি, মাথায় রাখবে। হ্যাঁ, আরেকটা কথা, এই যে পেশির যে আবরণটা আছে না বাইরে, পেশির একটা আবরণ আছে না, এই আবরণকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমা আবরণটাকে কি বলে? সার্কোলেমা। এবং মাঝখানে যে ডোরা কাটা দাগগুলো দেখতে পাচ্ছ না, এই ডোরা কাটা দাগগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। নলাকার, এটার কোনো শাখা নেই। ওকে, এরপরে এর যে বাইরের আবরণটা আছে, আবরণটা হচ্ছে সার্কোলেমা, এবং ভিতরে যে ডোরা কাটা দাগ দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল। এই পেশিটা প্রাণী ইচ্ছাধীন, অর্থাৎ প্রাণীর ইচ্ছাধীন, অর্থাৎ প্রাণী চাইলে এটাকে কি করতে পারে? নাড়াচাড়া করতে পারে। এটা হচ্ছে অমসৃণ। এটা অমসৃণ কেন? এই যে ডোরা কাটা দাগ আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অমসৃণ। এটা পাওয়া যায় কোথায় কোথায়? এটা লিখলাম না, হাত পা যেটা তুমি নাড়াতে পারতেছো সেটাই হচ্ছে ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি। অনৈচ্ছিক পেশি কি? অনৈচ্ছিক পেশি হচ্ছে দেখতে মাকু আকৃতির। এই অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ প্রাণী চাইলেই এই অনৈচ্ছিক পেশিকে নাড়াচাড়া করতে পারে না। তাহলে পাবো কোথায় কোথায়? এই যে কানের পিনা, নাক, এরপরে হচ্ছে যে আমাদের যে স্টার্নামের যে তরুণাস্থি আছে, এই তরুণাস্থি, এগুলো হচ্ছে যে আমাদের, তারপরে আমাদের পাকস্থলী, এসোফেগাস ক্যানাল, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। হৃদপেশি কি? হৃদপেশি হচ্ছে এক বিশেষ ধরনের পেশি হচ্ছে হৃদপেশি। এটা দেখতে ঐচ্ছিকের মতো, কিন্তু এর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য এটাকে বিশেষ ধরনের পেশি বলা হচ্ছে। আর এটার কি আছে? শাখা প্রশাখা আছে, এটাও কিন্তু কি? নলাকার। আর এখানে একটা বিশেষ জিনিস পাওয়া যায় যেটার নাম হচ্ছে ইন্টারক্যালেক্টেড ডিস্ক। এই পেশি কোথায় পাওয়া যায়? হৃদপিণ্ডে পাওয়া যায়। এই হচ্ছে পেশি টিস্যু। ওকে, স্নায়ু টিস্যু ভেরি ইম্পর্টেন্ট একটা টিস্যু, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে স্নায়ু টিস্যু যেটা হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনার প্রতি আবার সাড়া দান করে, সেগুলাই হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর ভিতরে যে স্নায়ু টিস্যুগুলো আছে তার একক ধরা হয় হচ্ছে নিউরন। কি বলা হচ্ছে? নিউরন। নিউরনের প্রধান তিনটি অংশ আছে। নিউরনের প্রধান তিনটা অংশ, একটা হচ্ছে কোষ দেহ, ডেনড্রাইট বা ডেনড্রন বলা হয় এটাকে, আরেকটা আছে হচ্ছে অ্যাক্সন।
এই তিনটা প্রধান অংশ নিয়ে গঠিত হচ্ছে নিউরন। একজন হিউম্যান বডিতে মস্তিষ্কের ওজন হচ্ছে 1.6 কেজি, এবং এই 1.6 কেজি মস্তিষ্কে নিউরন থাকে হচ্ছে, নিউরনের সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। চিন্তা করে পারো, 100 বিলিয়ন, ক্যালকুলেটারে ধরবেই না। 100 বিলিয়নটা কি জানো? আমি যদি লিখি এই যে 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান সমান হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, সেই রকম 100 বিলিয়ন। বুঝতে পারতেছ? ক্যালকুলেটার ধরবেই না। এই 100 বিলিয়ন নিউরন আমাদের মস্তিষ্কে পেঁচানো অবস্থায় থাকে। এই নিউরনই হচ্ছে আমাদের স্মৃতিকোষ, স্মৃতিগুলাকে ধরে রাখে হচ্ছে এই নিউরন। তো এই নিউরনের গঠনটা যদি আমি একটু দেখাই, তাহলে তারপরে আরো কিছু কথা আছে। নিউরনের গঠনটা হচ্ছে, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে একটা নিউরনের ছবি। তো নিউরনের বিভিন্ন অংশগুলো যদি আমি একটু দেখাতে চাই, এই যে প্রবর্ধিত যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই প্রবর্ধিত অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট, ওকে। এরপরে এই যে এটাকে বলা হচ্ছে, পুরো অংশটাকে বলা হচ্ছে কোষ দেহ। কোষ দেহ। এরপরে এখানে কিছু থকথকে পদার্থ থাকে, যেহেতু একটা কোষ, সুতরাং এখানে কি থাকবে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এরপরে এখানে বড় বড় কিছু দাগ দিছি না? এই বড় বড় দাগগুলোকে বলা হয় নিশল দানা। এখানে বড় একটা নিউক্লিয়াস থাকবে, অবশ্যই কোষ নিউক্লিয়াস তো থাকবেই, যেহেতু প্রকৃত কোষ। এখানে নিউক্লিয়াস আছে, এবং পরবর্তী যে এই যে এই স্ফীত অংশটাকে হচ্ছে, স্ফীত অংশটাকে বলা হচ্ছে অ্যাক্সন। কি বলা হচ্ছে? অ্যাক্সন। এবং এই যে এখানে কিছু দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয়, পুরো অংশটাকে বলা হয় মায়োলিন সিট। একটা নিউক্লিয়াস থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই যে মাঝখানে একটা ফাঁপা জায়গা দেখতে পাচ্ছ না, এই ফাঁপা জায়গাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। কি বলে? র্যানভিয়ারের পর্ব। এই যে গোলাকার যে বস্তুগুলো দেখতে পাচ্ছ না, চারটা অংশ ভাগ হয়ে গেছে, এই অংশগুলোকে বলা হয় সিনাপটিক সিনাপটিক নব। কি বলে? সিনাপটিক নব। এই কয়টা অংশ দিয়ে গঠিত হয় হচ্ছে আমাদের একটা নিউরন। আমি নিউরনের তিনটা অংশের কথা বলেছিলাম না একটু আগে? কোষ দেহ, অ্যাক্সন, আর হচ্ছে ডেনড্রাইট। এই যে এই প্রবর্ধিত অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এই পুরো অংশটাকে বলা হচ্ছে কোষ দেহ, এবং এখান থেকে এই পুরো অংশটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এই নিউরন যেহেতু একটা কোষ, তো এই কোষের ভিতরে সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমিক যে সকল অর্গান আমরা প্রথম অধ্যায়ে পড়াইছি না, সাইটোপ্লাজমিক এই অধ্যায়ই তো, সরি, এই অধ্যায়ে প্রথমে সাইটোপ্লাজমিক অর্গানগুলো পড়াইছি না, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, এরপরে আছে হচ্ছে তোমার নিউক্লিয়াস। এই অঙ্গগুলো এখানে থাকবে, কিন্তু সাইটোপ্লাজমিক অর্গানের মধ্যে আরেকটা অর্গান পড়েছিলাম না, সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল কি করে? এই সেন্ট্রিওলই কিন্তু সেল ডিভিশনে সহায়তা করে থাকে। কিন্তু নিউরন কোষে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না। সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে এই নিউরনগুলা কি হয় না? বিভাজিত হয় না, অর্থাৎ
এটা কিন্তু একটা স্থায়ী টিস্যু। যদি নিউরন বিভাজিত হতো, অর্থাৎ নিউরনের যদি ডিভিশন হইতো, তাহলে তুমি মানে এখন কথা বলতেছি, একটু আগে কি বলেছি এই কথাগুলো আমার মনে থাকতো না। সকালে কি দিয়ে খাইছি দুপুরে মনে থাকতো না, দুপুরে কি খাইছি রাতে মনে থাকতো না, রাতে ঘুমাইছি সকালে ওটা মনে থাকতো না যে আমি ঘুমাইছি। সুতরাং কারণ আমরা জানি যে যখন সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হতে হতে পুরাতন সেলগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়। তো যদি নিউরনের সেলগুলো ডিভিশন হতো তাহলে পুরাতন সেলগুলো মরে যেত, সুতরাং পুরাতন স্মৃতিগুলো আমাদের মাথায় থাকতো না। এই জন্য নিউরনের যে সেল, এই সেল কিন্তু ডিভিশন হয় না, কারণ এখানে সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এই হচ্ছে স্নায়ু কোষ নিয়ে কথাবার্তা। এরপরে তোমাদের কিছু অঙ্গতন্ত্র নিয়ে কথা বলা আছে। অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র নিয়ে যদি কথা বলি, অঙ্গ কাকে বলা হচ্ছে? এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত একটা নির্দিষ্ট কার্য সম্পাদনকারী অংশকে বলা হচ্ছে অঙ্গ বা অর্গান। একটা নির্দিষ্ট কাজ করে থাকবে। যেমন চোখ দিয়ে আমি দেখি একটা অর্গান, কিন্তু যখন অঙ্গতন্ত্র বলবো, তন্ত্র, আমরা এটা বলার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, শরীর। আমাদের বডির সর্বনিম্ন একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে হয় অঙ্গ, যেটা নির্দিষ্ট একটি কাজ সম্পাদন করে। অনেকগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র। এই অতন্ত্র বললেই সেখানে অনেকগুলো অর্গানের সমষ্টি থাকবে, আর এরকম কয়েকটা তন্ত্র নিয়ে হয় একটা বডি। তো আমাদের যে তন্ত্রগুলো আছে, আমি যদি বলি, তোমাদের বইয়ে যেটা যেটা বলা আছে, একটা আছে হচ্ছে পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, স্নায়ুতন্ত্র, জনন তন্ত্র, ত্বক তন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। এই কয়টা তন্ত্র নিয়ে কথা বলা আছে। তাহলে তন্ত্র কাকে বলা আছে? অনেকগুলা অর্গানের সমষ্টি যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে তন্ত্র। তাহলে প্রথমে যদি পরিপাক তন্ত্র বলি, তাহলে পরিপাকে অংশগ্রহণকারী সকল অর্গানকে একত্রে বলা আছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র দুইটা অংশ নিয়ে গঠিত হয়, মানে দুইটা অংশে ভাগ করা যায়, পরিপাক নালী আর হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর ভিতরে আছে হচ্ছে মুখ, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং পায়ু। অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র মুখ থেকে পায়ু পর্যন্ত, অ্যানাস পর্যন্ত বিস্তৃত। পরিপাক নালীর যে কথা বললাম, পরিপাক নালীর ভিতরে আছে মুখ, মুখগহ্বর, গলবিল, এরপর আছে অন্ননালী, এখানে আছে পাকস্থলী, পাকস্থলীর পরে আছে হচ্ছে ক্ষুদ্রান্ত, তারপর আছে বৃহদান্ত্র, এরপর আছে পায়ু। এই অংশগুলো নিয়ে গঠিত হয়েছে পরিপাকতন্ত্র। এরপর আছে শ্বসনতন্ত্র। শ্বসনে অংশগ্রহণকারী সকল অর্গানকে একত্রে বলা হয় শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্রের কথা যদি বলি, বহিঃনাসা ছিদ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, এরপরে আছে হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র, এরপর আছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপরে আছে হচ্ছে ব্রঙ্কাস, ওটাকে বলা হয় ব্রঙ্কাই, বহু বচন আছে ব্রঙ্কাই। ব্রঙ্কাইয়ের পরে আছে হচ্ছে ফুসফুস, ফুসফুসের ভিতরে থাকে অ্যালভিউলাস, সেখানে গ্যাসের বিনিময় হয়। তো শোষণের অংশগুলির অংশকে বলা আছে শ্বসনতন্ত্র। কি কি অংশ বলছি? বহিঃনাসা ছিদ্র, ভেস্টিবিউল, এরপরে আছে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, এরপরে আছে হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস, এবং পরবর্তীতে অ্যালভিউলার হয়ে সেখানে গ্যাসের বিনিময় হয়। এটা হচ্ছে শোষণতন্ত্র। এরপরে রেচনতন্ত্র। এই যে পরিপাক তন্ত্র হওয়ার পরে যে খাবারগুলো আমরা পরিপাক করি, কোন কোন খাবার? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এগুলোকে ভাঙার প্রয়োজন হয়। পড়াবো, তোমাদের অধ্যায় পড়া আছে পরবর্তী অধ্যায়ে। তো যখন খাবারগুলো খাই, খাবারগুলো থেকে অবাঞ্ছিত বস্তু অর্থাৎ বজ্র পদার্থ তৈরি হয়। এই বজ্র পদার্থগুলো আমাদের বডি ধরে রাখতে পারে না, এগুলোকে বের করে দিতে হয়। বের করার জন্য কাজ করা হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মাধ্যমে আমাদের যে বজ্র পদার্থগুলো আছে, যে বজ্র পদার্থ আমরা বাইরে নিষ্কাশন করি, সেটা হচ্ছে রেচনতন্ত্র। এরপর আছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বলতে বুঝে হচ্ছে মস্তিষ্ক, কর্টিক স্নায়ু আর হচ্ছে সুষুম্না স্নায়ু। কর্টিক স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 33 জোড়া। তো এই করটিক স্নায়ুগুলোর ভিতরে যেগুলো আছে, যেগুলো আমাদের
সাড়া দান করতে সহায়তা করে, উদ্দীপনা গ্রহণ করতে সহায়তা করে যে সকল অর্গান, যার মধ্যে আছে মস্তিষ্ক, কান, চোখ, এগুলো হচ্ছে যে স্নায়ুতন্ত্র। জননতন্ত্র, আমরা পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবেরই একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা তার বংশধরকে পৃথিবীতে রেখে যেতে চায়। তো বংশধরকে পৃথিবীতে রেখে যেতে চাইলে তাকে কি করতে হবে? প্রজনন করতে হবে। প্রজনন করার জন্য তাদেরকে গ্যামেট তৈরি করা হয়, গ্যামেট তৈরি করতে হয়, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি করা লাগে, শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ স্পার্ম এবং ওভাম তৈরি করতে হয়। স্পার্ম এবং ওভাম তৈরি করতে জননতন্ত্র অংশ কাজ করে। জননতন্ত্রের স্ত্রী জননতন্ত্র আছে, পুরুষ প্রজননতন্ত্র। তো পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র অনেকগুলো অর্গানের সমষ্টি আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে জননতন্ত্র। এরপরে আছে ত্বকতন্ত্র। ত্বক, আমাদের ত্বক যখন গঠিত হবে এপিডার্মিস, এই এপিডার্মিস গঠন করার জন্য কি কি অংশ লাগে সেটাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র। এন্ড ফাইনালি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যেখান থেকে হরমোন গুলো বের হয়, হরমোনের কথা শুনছো না? হরমোনস, এই হরমোন গুলা কিন্তু নালীহীন গ্রন্থি থেকে খরিত হয়, অর্থাৎ নালীবিহীন। এখানে নালীর মাধ্যমে কিন্তু এরা প্রবাহিত হয় না। এরা তাহলে কিসের মাধ্যমে প্রবাহিত হয়? এরা হচ্ছে রক্তের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয় এই হরমোন। এই হরমোন গুলা যে তৈরি হচ্ছে কোথায় কোথায় থেকে তৈরি হচ্ছে? পিটুইটারি গ্রন্থি থেকে হয়, থাইরয়েড গ্রন্থি থেকে হয়, আরো অনেকগুলো অংশ থেকে তৈরি হয়। এই অংশগুলোকে একত্রে বলা আছে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। তো এই অধ্যায়ে শুধু তন্ত্রের কথাগুলো বলা আছে, পরবর্তী অধ্যায়ে যখন আমরা বিশ্লেষণ সহকারে পড়ব তখন প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হবে। সুতরাং এখানে শুধু পরিচিতিটা করে দেওয়া আছে। এবং এই অধ্যায়ের শেষে তোমাদের অনুবীক্ষণ যন্ত্রের কথা বলা আছে, সরল অনুবীক্ষণ যন্ত্র এবং জটিল অনুবীক্ষণ যন্ত্র। সুতরাং এই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যেটা বলবো যে তোমরা বাসায় রিডিং দাও, এখানে আসলে বোঝানোর তেমন কোনো কিছু নাই, নিজে নিজে পড়ো, আশা করি বুঝতে পারবো এমনিতেই। তো এই হচ্ছে এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ভিডিও আপলোড করেছি, দ্বিতীয় ভিডিও আপলোড করেছি, আজকে শেষ অংশটা। আশা করি বুঝতে পেরেছো, আমি সহজভাবে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টস বক্সে লিখো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকো। করোনা সিচুয়েশন চলতেছে, স্কুল কলেজ সব বন্ধ। অনেক স্টুডেন্ট, আমার চোখের সামনে অনেক স্টুডেন্টগুলা পথহারা হয়ে যাচ্ছে। তারা স্মার্টফোন পেয়ে স্মার্টফোনের যে পজিটিভটাকে কাজে না লাগিয়ে নেগেটিভ দিকে কাজে লাগাচ্ছে বেশি, বিশেষ করে গেমিং সেক্টরগুলা। এই যে কত ধরনের গেম খেলা, একবারে সময় নষ্ট করে ফেলে দিচ্ছ। তো আমি বলবো যে যেটাই করো হালকা হইলেও পড়াশোনার মধ্যে থাকো, না হলে কিন্তু পরবর্তীতে অনেক মাসুল দিতে হবে, অনেক পস্তাতে হবে, আফসোস করতে হবে। সুতরাং যেটাই করো পড়াশোনার মধ্যে থাকো। পরবর্তী অংশের ভিডিওগুলো অর্থাৎ পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো ধীরে ধীরে একে একে আপলোড করা হবে। আশা করি তোমাদেরকে পাশে পাবো। এই কামনায়, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।